পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। দিন শেষে বউ ছাড়া কেউ আপন নয়। দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ মানুষ স্ত্রীর মর্ম বোঝে না। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ মাছ নয়, পুঁটি মাছ ছিল। ঠিক তেমনি জীবন থেকে চলে যাওয়া মানুষটির যোগ্য নয়, অযোগ্য ছিল। আয় অল্প হোক বা বেশি, হিসাব করে খরচ করলে বছর শেষে সহজেই লক্ষ টাকা জমানো সম্ভব। মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির। আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতোটা ব্লগটা শুরুই করে দিলাম। তো চলো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। আয় অল্প হোক বা বেশি, হিসাব করে খরচ করলে বছর শেষে সহজেই লক্ষ টাকা জমানো সম্ভব। মানি সেভিং টিপস, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ব্লগ দেই। যাই হোক, তোমরা পছন্দ করো এই ধরনের ব্লগ, সেই জন্য আমি মানে ঘরের টুকিটাকি, সংসারের টুকিটাকি কাজকর্মের সাথে এই মানি সেভিং টিপসগুলো তোমাদের কাছে আমি শেয়ার করি। তো দেখুন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি। আমি বড় ইউটিউবার না, ছোট ইউটিউবার বটে, কিন্তু যারা যারা ছোট ইউটিউবার আছো তারা আমার ভিডিও দেখলে কি, মানে যদি পুরো ভিডিওটা দেখতে নাও পারো, তাহলে অন্তত 2 মিনিট 3 মিনিট দেখলেই কিন্তু কিছুটা হলো আইডিয়া নিতে পারবেন আমার থেকে, কিভাবে টাকা জমাবেন, কিভাবে কি করবেন, অল্প খরচে কিভাবে করবেন, সেটা আর কি এখানে ভালোভাবেই আমি মানে বুঝাই। আয় অল্প হোক বা বেশি, হিসাব করে খরচ করলে বছর শেষেই সহজেই লক্ষ টাকা জমানো যায়। দেখুন, অল্প আয় থেকেও কেউ টাকা জমায়, কেউ বেশি আয় থেকেও টাকা জমাতে পারে না। সব কিছু নিজের কাছে। আমরা যদি নিজেকে সবসময় মানিয়ে গুছিয়ে না নেই, তাহলে কিন্তু সংসারে লক্ষ টাকা কেন, 1000 টাকাও জমাতে পারবো না। তো আমাদের হিসাব নিকেশ করে চলতে হবে। আর মাসের প্রথমেই কিন্তু খাতা কলমে লিস্ট করতে হবে। 1 নম্বর লিস্ট করতে হবে। তারপরে মুদিখানার বাজার 15 দিনের করলাম বা 1 মাসের করলাম, আর কাঁচা বাজারটা আমরা প্রত্যেক দিনই করব, বা 2 দিন বাদ করলেই হবে। মাছ মাংস তো প্রত্যেক দিনই কিনতে হবে, তাই না? অল্প হোক আর বেশি হোক, ছোট সংসারের জন্য ছোট খরচ, বড় সংসারের জন্য কিন্তু বড় খরচ হয়। তো সেই হিসেবে মানে আয় বুঝে ব্যয় করতে হবে আমাদের। যদি আয় হয় 10 টাকা, যদি আমরা 15 টাকা খরচ করে ফেলি, তো আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে না? তো এই সমস্ত হিসাব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, আর নিজেই হিসাব করে চলতে হবে। তাহলে কিন্তু আমরা বছরের শেষে লক্ষ টাকা জমাতে পারবো। দেখুন, মানে আয়, মনে করো আমি যেহেতু মধ্যবিত্ত, তোমরা যারা মধ্যবিত্ত আছো তাদের তো ভিডিওটা খুবই উপকারে আসবে, আমি জানি। তো দেখুন, আয় আমার অল্প আছে। দেখুন, আমার হাজব্যান্ড মনে করো যতটুকুই কাজ করুক না কেন, মানে আয় সীমিত আছে। ধরলাম আমার হাজব্যান্ড আমাকে তুলে দেয় 12,000 টাকা, মাসে তুলে দেয় আমার হাতে। আমি ওখান থেকে চেষ্টা করব 2,000 টাকা সেভ করতে। তো 2,000 টাকা যদি সেভ করি, তাহলে হয় কত, 24,000 বছরে। তো ওখান থেকে যদি আমি 12,000-এর মধ্যে যদি 5 7 12 5,000 টাকা সেভ করি, তাহলে বছরের শেষে কত হচ্ছে জানেন? বছরের শেষে হচ্ছে 5 6 30 60,000 হচ্ছে। তো আরও কিছু যদি আমার মনে করো আমি এটা জমাইলাম, আমার হাজব্যান্ডের কাছে থেকেও যদি প্রত্যেক মাসে 2,000 করে নেই, তাহলে এখানে 3,000 করে নেই, তাহলে হচ্ছে 3 18 36,000। আমার এখানে হচ্ছে কত, 60,000। তো মানে হিসাব নিকাশ করে কিন্তু 1 লাখ টাকা বছরের শেষে জমানো সম্ভব। সেটা হিসাব নিকাশ নিজেকে করতে হবে, মানি সেভিংটা নিজেকে করতে হবে। কেউ এসে তোমাকে শিখিয়ে দিয়ে যাবে না যে তুমি এভাবে সেভ করো। সবাই তো খালি উপরটাই দেখবে, তুমি ঝকঝকে চকচকে আছো, বাস এতটুকু, কিন্তু তোমাকে বলবে না যে তুমি এইভাবে টাকা জমাও, এইভাবে সঞ্চয় করো। এটা বলার মতো কেউ বলবে না। যদিও বলে তো নিজের লোকেই হয়তো, যারা
তোমার সাইটে আছে তারা হয়তো বলতেই পারে, একটু ভালো পরামর্শ দিতেই পারে, এটাই আর কি। আমি মনে করো আমার যেরকম আয় আমি সেরকমভাবে চলবো। দেখুন এখানে আমি জাম নিয়ে এসেছি, আজকে এখানে আমলকিও নিয়ে এসেছি। আজকে আমি দিনহাটায় গিয়েছিলাম, মানে আমার যে সেলাই মেশিনটা নষ্ট হয়েছে সেই সেলাই মেশিনটার আর কি মানে 4-5 দিন হইলো দিয়ে আসলাম। তো ওখান থেকে আমি নিয়ে এসেছি। সেই ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ সেই পরিস্থিতি ছিল না ভিডিও করা, সেজন্য ভিডিও করতে পারিনি। তো এই যে দেখুন আমলকি নিয়ে এসেছি, যেহেতু আমার মাথার চুল ওঠে, এর আগে উঠেছিল তো বন্ধ হয়েছিল চুল, তারপরে আবার তেলটা বন্ধ করে দিয়েছে, আবার মাথার চুল ওঠা শুরু হয়ে গেছে। তো সেই জন্য দুটো আমলকি নিয়েছি 10 টাকা। জাম নিয়ে এসেছি, জামের কিলো হচ্ছে 50 টাকা, 60 টাকা, না 60 টাকা আধা কেজি দাম, 60 টাকা বলছিল, 120 টাকা কিলো। তো আমি 500 গ্রাম নিয়ে এসেছি জাম। তো এই জাম ভর্তা করব। এখানে সস দিলাম, সরষের তেল, কাঁচা লঙ্কা, তেল একটু, লবণ, চিনি, মেখে ঝুঁকে খাবো। মেয়ে খাবে, আমি খাবো, ছেলে কিন্তু খাবে না। ছেলেকে আর কি বললাম, ও বলছে খাবো না। তো যাই হোক, চিনি নেই, তো একটু হাত দিয়ে হাঁচড়াহাঁচড়ি করে একটু হালকা চিনি পেলাম। তো সেই চিনি দিয়ে একটু হালকা চিনি দেবো, বেশি দেবো না। তো একটু মাখা করে খাবো। কিন্তু সিজনের ফল খেতে হয়, জানো তো। সিজনের ফল জাম খেলে না বড় থেকে বড় ক্যান্সার হবে না, সুগারের পক্ষে খুবই উপকার। এখানে একেবারে সব কিছু জিনিস আছে আর কি, মানে সব কিছু, মানে এই সিজনে যদি 3-4 বার ওই জাম খাওয়া হয়, মানে শরীরে যদি এই সিজনে যদি প্রতিদিনই 100 গ্রাম করে জাম খাওয়া হয় না, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম হবে আর কি। তো যাই হোক, তোমরাও বাড়িতে চেখে দেখো। আমি কিন্তু এই বছরের প্রথম খাচ্ছি আর কি জাম। আর আজকে দেখেছি আনারস, কাঁচা আনারস, অনেক ডাসা আনারস বেরিয়েছে। এই সিজন হচ্ছে আনারস, জাম, নটকো, লিচু শেষ হয়ে গেছে, লিচু এখন পাওয়া যায় না। তো যাই হোক, মেখে ঝুঁকে ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। ওখান থেকে এসে ভাত খেলাম, তারপরে মুরগিদের খেতে দিলাম অফ ক্যামেরায়, বাসন টাসন ধুয়ে নিলাম। তো মেয়েকে ডাকলাম যে আয়, এসে জাম ভর্তা খা। তো বলছে কি ঠিক আছে যাচ্ছি। আমি বলছি টেস্ট করে দেখ কেমন লাগে। ও একা নিয়েছে খাবার জন্য, আগেই নিয়েছে। তো এখন বলছে আমি বলছি যে একটু টেস্ট করো। তো টেস্ট করার জন্য মেয়ে চলে আসলো আর কি। তো এখানে দুটো আমলকি দেখতে পাচ্ছেন, একটা আমলকি আমি খাবো কাঁচায়, আর একটা আমি ওই কী যেন মেথি, আবার কালো জিরে, পেঁয়াজ, লবঙ্গ আর আমলকি একখানে আমি সর্ষের তেল দিয়ে করব। মানে এর আগে আমি আর একটা ভিডিওতে দিয়েছি তেল কিভাবে বানায়, দিয়েছিলাম এর আগে সেই। তো ভাবলাম যে না, আরও তেলটা তৈরি করব। তেল তৈরি করার সময় তো ব্লগ আসবেই তোমাদের সামনে। তো যাই হোক, জাম ভর্তা আমার কীরকম লাগলো, আজকে গ্রাম্য স্টাইলে একেবারে জাম ভর্তা বানিয়ে নিলাম আর খাচ্ছি। আমি তো এখন ফেস ছাড়াই ব্লগ করি। তো যাই হোক, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সামনে। সমস্ত কিছু দেখানো সম্ভব না, কারণ পরিস্থিতি বাধ্য করায় অত কিছু দেখানো যেতে পারে না আর কি। তবুও আমি করতেছি। যাই হোক, এখানে আশার আলো দেখার জন্য এসেছি। ভাবছি যে না, ইউটিউবে এসেছি, এত সহজে ছাড়বো না, কারণ তোমাদের আমি ভালোবেসে ফেলেছি। তো ভালোবাসা মানুষকে কখনো ছেড়ে যেতে নাই, আমারই মনটা মানে না কেন জানি। 4 বছর থেকে করতেছি, মানে একটা যে মায়ার বাঁধন, সেটা মানে হঠাৎ করে ছাড়তে পারছি না। ইনকাম হোক না হোক, মনের একটা থাকে যে না, প্রতিদিনে আমাকে একটা ভিডিও দিতে হবে, এরকম আশা নিয়ে আসি আর কি। দেখা যাক উপরওয়ালা কী করে, আর তোমরা একটু সাপোর্ট করো, বাস এতটুকু। এর থেকে আর আমি বেশি চাই না। তো এখন জাম ভর্তাটা মেখে নিলাম, একটু খেয়ে নিলাম, বাকিটা রেখে দিলাম। সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে চামচ দিয়ে দোকানে বসে মেয়ে আর আমি জাম ভর্তা খাবো। তারপরে একটু পান সুপারি মুখে দেবো, বাস। এই বেগুন নিয়ে এসেছি, রাতে আর কি বেগুন ভাজা করব, ছোট ছোট টুকরো করে বেগুন ভাজা করব, আর হয়তো ডাল করব, বাস। ডিম তো আছেই। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি এটা মানে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। একটু ঝাড়ু দেওয়াই আছে, এগুলো নোংরা হয়ে গেল, সেই জন্যই আর কি। তো এই রুমটা আমি প্রতিদিনই কিন্তু মোছামুছি করি, অফ ক্যামেরায় হোক আর ক্যামেরায় হোক, অফ ক্যামেরায় হোক, আর প্রতিদিন আমি একবার হলেও মুছি রুমটা, কারণ যেহেতু এই রুমের মধ্যে ধকলটা বেশি যায়, সেই জন্য আমি এই রুমটা মোছামুছি বেশিই করি। তো
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।